আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তর, সেই ভয়ঙ্কর ব্যাকরণ সম্পর্কিত প্রশ্ন যেটা আপনাকে লিখে দিতে হবে। এখন সেই প্রশ্নের আলোচনায় আমরা আজকে যে প্রশ্নটা দেখেন, সমীভবন কাকে বলে। ওয়ান অফ দা খুব কঠিন একটা বিষয়, সমীভবন কাকে বলে। এটা কঠিন হওয়ার আরেকটা কারণ আছে। এই প্রশ্নের উত্তর করার আগে আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে প্রত্যেকটা শাস্ত্রের কিছু পরিভাষা থাকে। এই পরিভাষা দিয়ে আপনি বুঝতে যান না, তাহলে হচ্ছে কি পড়া কিছুই বুঝবেন না। এখন মাইকেল মধুসূদন দত্ত যে ভাষায় কবিতা লিখছে, আপনি যদি সেই ভাষায় প্রেমপত্র লেখেন কিংবা নিমন্ত্রণ পত্র লেখেন, তাহলে সে বুঝবেই না যে ভাই কি। আমরা যেমন টিভি বলতে বলতে কিন্তু আমাদের অভ্যস্ত, কিন্তু আপনি যদি এটাকে বলেন ভাই দূরদর্শন, তাহলে কি বুঝবেন? কিছু বুঝবেন না। তো এই গ্রামারের মধ্যেও কিন্তু কিছু পরিভাষা আছে। এই পরিভাষাগুলো যখন আমরা ব্যবহার করি, যদি না বুঝি বা মুখস্থ করি, তখন আমরা আর সেটাকে ধরতে পারি না। আসেন, সমীভবন কাকে বলে? শব্দের মধ্যে দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। এটা হচ্ছে শব্দের সংজ্ঞা। আপনাকে পরীক্ষায় কিন্তু সংজ্ঞা এইভাবে লিখতে হবে, কিন্তু বুঝলে এইভাবে বোঝা দরকার নেই। আসেন আমরা সংজ্ঞাটা কিভাবে ব্যাখ্যা করি। যেমন দেখেন জন্ম, দেখেন এখানে ন আর ম দুইটা কিন্তু ওয়ার্ড, জন্ম, কিন্তু আমরা বলতেছি কি জন্ম। দেখছেন, দুইটা কিন্তু এক করে ফেললাম। আবার দেখেন কাঁধ না, আপনারা যখন সন্ধি বিচ্ছেদ করবেন, কাঁধ যোগ না, দ আর ন দুইটা ভিন্ন ভিন্ন, কিন্তু দেখেন আমি এখানে বলতেছি কি কান্না। এই জন্যই আপনাদের কিন্তু একটা কোশ্চেন আছে এরকম, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। আমি লিখে দিচ্ছি, প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সমীভবনের নিয়মে হয়। আপনারা বইয়ের মধ্যে দেখবেন প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধিটা কিন্তু সমীভবনের নিয়মে হয়। কেন দেখেন, যেমন দেখেন আমি লিখলাম যে সহজ একটা কোশ্চেন, চলত যোগ চিত্র। এখন এটাকে আমরা কি বলি? দেখেন ত আর চ দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা বলতেছি কি দেখেন চলচ্চিত্র। দেখছেন, চলচ্চিত্র, দুইটাকে এক করে ফেললাম না আমরা? এইটাই হচ্ছে সমীভবন। আচ্ছা, এখন সমীভবনের প্রকারভেদ, ভাই এটা আরো ভয়ঙ্কর। সমীভবনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলে, পূর্ব ধ্বনির প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করলে পরবর্তী ধ্বনি, তাহলে সেটা প্রগত সমীভবন হয়। ভাই এত কঠিন হওয়ার দরকার নেই। প্রগত মানে কি, এটার অর্থ যদি আপনি বুঝেন তাহলে এটা বুঝতে পারবেন। সমীভবন স্বরধ্বনির একটা প্রকারভেদ। সোজা কথায় মনে রাখবেন, প্রথম স্বর কমন, বাস। আপনারা তো কমন বুঝেন, অঙ্ক করছেন না এক সময়, অঙ্কের ইয়া থেকে প্রথম স্বরধ্বনি যদি কমন থাকে সেটাকে আমরা বলবো প্রগত। আসেন কিভাবে, যেমন আমরা দেখতেছি দেখেন চক্র, প্রথম স্বর বলতে হচ্ছে প্রথম ধ্বনিটাই কমন, ঠিক আছে। চক্রর মধ্যে দেখেন এটাকে আমরা বলতেছি চক্র। দেখেন কোনটা কমন রয়েছে? চটা কিন্তু কমন, মানে প্রথম স্বর বা প্রথম ব্যঞ্জন আমরা ধরতে পারি, সেটাই হচ্ছে কি সমীভবন। আরেকটা ওয়ার্ড দিয়ে আমরা পক্ক, দেখেন প ক ক, ঠিক আছে। এখানে আসলে পক্র, এখান থেকে আমরা বলতেছি হচ্ছে পক্ষ, দেখছেন কমন। এভাবে আমরা দেখি দেখেন পদ্ম, দেখেন এখানে কিন্তু লিখছি দ আর ম, দেখছেন পদ্ম। আমরা যে পদ্মা লিখি না, পদ্মা ডি এম দিয়ে লেখা, অথচ উচ্চারণ করতেছি আমরা পদ্ম। তার মানে দেখেন দুইটা ব্যঞ্জন ধ্বনি আমরা দেখতেছি, দুইটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনটা কমন রয়েছে? দুই জায়গায় কিন্তু প কমন আছে, কিন্তু বাকি যে অংশটা এখানে দেখেন, এখানে ছিল দ আর ম, এখানে হয়ে গেছে দ দ, দুইটা কিন্তু কমন থাকেনি। এটাই আমরা বলতেছি প্রথম স্বর যদি কমন থাকে, মানে প্রথম ব্যঞ্জন স্বরটা যদি কমন থাকে, প্রথম ধ্বনিটা যদি কমন থাকে, তাহলে সেটাই হচ্ছে কি প্রগত সমীভবন। আচ্ছা, পরেরটা আমরা একটু দেখি, পরাগত সমীভবন। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি, দরকার নেই এত ঝামেলা, আমরা লিখে দিচ্ছি শেষের ব্যঞ্জন কমন। শেষের ব্যঞ্জনটা যদি কমন থাকে তাহলে সেটা পরাগত। শেষের ব্যঞ্জন কমনটা বুঝে নেন। আমরা দেখেন সংজ্ঞাটা, এই যে এখানে যে কথাটা বললাম এটাই কিন্তু আমরা সংজ্ঞায় বলতেছি। দেখেন পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পূর্ব ধ্বনি, মানে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ব ধ্বনির যদি কি হয়, পরিবর্তন হয়, তাহলে সেটাকে বলে সমীভবন। দেখেন তৎ জন্য, দুইটা ধ্বনি, দেখছেন আমরা কি বলতেছি, দেখেন তৎ জন্য, দেখেন জন্যটা কিন্তু কমন আছে দুই জায়গায়, দেখছেন জন্য এখানেও কমন, জন্য এই জায়গাও কমন, কিন্তু এখানে ছিল ত খণ্ডত, এখানে হয়েছে তজ, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আরেকটা ওয়ার্ড দিয়ে আমরা তদ্ধিত, দেখেন তদ্ধিতের মধ্যে আমরা দেখতেছি এই যে এখানে ধ, আমরা জানি ধ লিখতে গেলে কিন্তু একটা হর উচ্চারণ হয়, কিন্তু ধ লিখতে গেলে দেখেন হিত হিত কমন আছে, কিন্তু দেখেন এখানে ছিল খণ্ডত আর এখানে হয়ে গেছে দ, তাহলে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা ওয়ার্ড দেখেন জন্ম, আমরা যদি এইভাবে ভাঙি জন প্লাস ম,
তো দেখেন প্রথম অংশের মধ্যে হচ্ছে জন, পরের অংশ হচ্ছে ম, এটাকে আমরা কি বলতেছি জম্ম। দেখেন এই নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রথম অংশের, তো এটাই আমরা বলতেছি দেখেন শেষের ব্যঞ্জন ধ্বনিটা যদি কমন থাকে যে ক্ষেত্রে সেটাই হচ্ছে পরাগত সমীভবন। প্রগত কাকে বলবে? প্রথম স্বর মানে ব্যঞ্জনটা যেখানে কমন থাকবে সেটা হচ্ছে প্রগত, আর শেষের ব্যঞ্জনটা যেখানে কমন থাকবে সেটা হচ্ছে কি পরাগত। আচ্ছা, আরেকটা লাস্টেরটা হচ্ছে আমাদের অনন্য। অনন্য মানে সোজা কথা বলতেছি হচ্ছে কমন নাই, আমি লিখে দিলাম কোনো কমন নেই, এটাই হচ্ছে অনন্য। আসেন, পূর্ব ও পরবর্তী ধ্বনি পরস্পর প্রভাবে পরিবর্তিত হয়ে কোন হয় তখন তাকে অনন্য সমীভবন বলে। দরকার নেই, কোনোটা যদি কমন না থাকে সেটাই হচ্ছে অনন্য। আসেন আমরা দেখি সত্য। সত্যকে আমরা লিখতেছি কি স্বচ্ছ। আসলে সত্যকে ভাঙলে কি হয় জানেন? সৎ যোগ জ, দেখছেন সৎ যোগ জ, কিন্তু আমরা এখানে দেখেন সত্যর চ নিয়ে আসছি, তটা চেঞ্জ হয়ে গেছে, জর জায়গায় আমরা চ বলতেছি, চেঞ্জ হয়ে গেছে। এরপর দেখেন বিদ্যা, এখান থেকে আমরা বিদ্যাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে জানেন? বিদ যোগ যা, অন্তস্থীয় জ আকার দিয়ে বিদ্যা, কারণ জফলা যেহেতু আছে প্রকৃতি প্রত্যয়ের নিয়মে আপনারা এগুলো পড়েছেন। কিন্তু দেখেন আমরা এটা কি বলছি বিদ্যা, দেখেন এই যে দটা জ দিয়ে চেঞ্জ হয়ে গেছে আর এই জটা এই জ দিয়ে চেঞ্জ হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে অনন্য সমীভবন। তো আপনারা কিন্তু সেম কথাগুলো কিন্তু স্বরসঙ্গতির মধ্যেও কিন্তু পাবেন, প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্য স্বরসঙ্গতি, অনন্য স্বরসঙ্গতি। যদি এই তিনটা ওয়ার্ডের নাম মনে রাখতে পারেন সেটা হচ্ছে কি প্রগত মানে কি? প্রগত মানে হচ্ছে প্রথম স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি কমন থাকবে, এটাই হচ্ছে প্রগত। পরাগত মানে কি? শেষের স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি কমন থাকবে, এটাই হচ্ছে পরাগত। আর অনন্য মানে হচ্ছে কি কোনোটাই কমন নেই। এখন আপনারা শুধু এই কোশ্চেনটাই না, এটার সাথে সাথে স্বরসঙ্গতি যে কোশ্চেনটা রয়েছে স্বরধ্বনি পরিবর্তনে, সেটা একবার দেখে নিন, সেটা একবার মিলিয়ে নিন, দেন খুব সহজেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।